ফ্যাসিজম হতে হতে রাষ্ট্রের মানুষের অধিকার সংকুচিত হতে হতে আরও সংকুচিত হবে, হতেই হবে। এরপরে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে, একদম তুমুল একটা ডিস্ট্রাকশন হবে। সেই ডিস্ট্রাকশনের পরে ধীরে ধীরে একটা রিকনসিলিয়েশন তৈরি হবে। সেই রিকনসিলিয়েশন কবে হবে, কত দিনের মধ্যে হবে আমরা জানি না। এর কোনো একদিন পর একটা নতুন বাংলাদেশ বিনির্মিত হবে। তো আমি তো আর রাষ্ট্রবিজ্ঞানী না, যদিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু এইটা যে 1 বছরের মধ্যেই অন্তত এরকম কিছুটা ঘটে যাবে এটা বুঝলে তো তখন আরও ভাবসাপ নিয়ে এইটা দিতাম, বলতাম যে আমি রাষ্ট্রবিজ্ঞানী এই সে বলে। তো অতখানি সাহস করি নাই। আলাপটা হলো ম্যাসিভ ডিস্ট্রাকশন যেটা হওয়া উচিত ছিল সেটা তো হয় নাই। আমি সবসময় বলি জুলাই আন্দোলনটা আমাদের যেভাবে হাইলি একদম মানে শোর যে 15 দিন ছিল, যদিও প্রচুর রক্তপাত হতো, আরও অন্তত যদি এই আন্দোলনটা 3 থেকে 4 মাস কন্টিনিউ করতো তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এই অর্থে ভালো হতো, খেয়াল করেন আমরা এই ফ্যাসিবাদ পতনের জন্য বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে নামলো, আমরা কাউকে চিনি না, মুখ চিনি না, কার কি মোটিভ জানি না, কার কি আদর্শ জানি না, আমরা সবাই মিলে হাসিনা পালিয়ে গেল। কিন্তু যেটা 3-4 মাস ধরে হতো, আমরা একে অপরের মধ্যে বোঝাপড়া তৈরি হতো। কারণ নেশন বিল্ডিং অথবা আরও ছোটো করে করে স্টেট বিল্ডিংয়ের জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি, নিজের জনপরিসরে মানুষের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়া। শাহবাগ এমন একটা বিভাজিত সমাজ তৈরি করে দিয়েছিল, বোঝাপড়া তো দূরের কথা। আপনি ভাবেন একটা দেশের মানুষের যেখানে অলমোস্ট 99% মানুষের ভাষা এক, 90% মানুষের ধর্ম এক, এবং বাকি যে 7 বা 8% অন্য ধর্মের, তাদেরকে আমরা ভীষণভাবে চিনি। কি পরিমাণ হোমোজেনাস একটা জায়গা, সেইখানকার মানুষের মধ্যেও যেই পরিমাণ বিভাজন তৈরি হলো, সেই বিভাজনের দাগ তো 1 দিন 2 দিনে ঘুচবে না। সুতরাং এই ফ্যাসিবাদের আইকন পালিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখন বিভিন্ন নতুন নতুন উইং তৈরি হয়ে গেল, নতুন নতুন দোকান খুললো, এখন আমরা এর পক্ষে বিপক্ষে মিছিল দিচ্ছি। সেই অর্থে বলেছিলাম আরও আমাদের রক্ত ঝরতো, তবে 3-4 মাস যদি আরও হতো আমরা ইন দ্য মিনটাইম অনেক বোঝাপড়া তৈরি করে ফেলতে পারতাম আমাদের জাতি গঠনে। যাই হোক, তাহলে আমি যেটা এখন বলতে চাই, এখন আমরা কোথায় আছি? আমরা আছি ডিস্ট্রাকশন যা হবার হলো, সামনে আরও হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার, তবে এখন আমাদের পথ রিকনসিলিয়েশনের। আমরা এখানে বহু পথ, বহু মত, বহু মানুষ এখানে আছে, সবার ভিন্ন ভিন্ন দোকান আছে, দোকানকে আমি খারাপ অর্থে বলছি না, ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। এদের সাথে আমরা সমঝোতাটা কী করে করব, আলাপটা আমরা কী করে তুলব তাদের সাথে, এই রিকনসিলিয়েশন কোন পথে হবে? সুতরাং এটা তো একটা দীর্ঘ জার্নি। আমার খুব ভালো লাগবে এই আলাপটা আজকে আপনাদের কাছে আমি খুব ঝুঁকি নিয়ে বলবো, খুবই অজনপ্রিয় এবং ঝুঁকিপূর্ণ আমার নিজের জন্য। এরপর আমি এই অর্থে বলবো যে আজকে তো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবই না। আপনারা এখান থেকে যেই কজন লোক আছেন সবাই বাড়ি গিয়ে 5 দিন 10 দিন 1 মাস পরেও প্রত্যেকে যদি ভিন্ন করে এই শব্দগুলোকে একটা ভাবনার খোরাক তৈরি হয়, আলোচনার উস্কানি তৈরি হয়, এবং আপনারা সবাই ভিন্ন ভিন্ন আবার ভাবতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন, আমার ধারণা পক্ষে বিপক্ষে এই বাইরে করতে করতে আমরা একটা সময় কাছাকাছি বিন্দুতে ইনশাল্লাহ চলে আসতে পারবো, এবং সেই বিন্দুকে ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা স্বপ্ন দেখি। আর গল্পটা প্রথম বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পূর্ব প্ল্যান ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার পরিচয় দেই, এই পরিচয়টা আপনার জন্য জানা এই জন্য জরুরি যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট, এই যে শাপলা শাহবাগ মাঝখানের একটা অবস্থান, এই জন্য আপনার জন্য হেল্পফুল হবে। আমার আব্বা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের ইমাম, এবং আমার কমিউনিটিতে তিনি অত্যন্ত সংগ্রামী একজন মানুষ বলে পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম। আমরা ভাই বোন সকলেই একটা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই কথা বলবার কারণ, ফাঁকে যেটা বলে নেওয়া দরকার, আমার আব্বা শুধু আলেমই অত্যন্ত রক্ষণশীল একজন মানুষ। আর মানে ইসলাম প্রশ্নে তিনি যতটুকুন বোঝেন এখান থেকে তিনি সরতে রাজি না, তিনি যতদূর জানেন ওটা মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তো আমার আব্বা কোনোভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, তার ইচ্ছা আমাকে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াবেন। ছোটোবেলা থেকে আমি আরবিতে ভালো ছিলাম, এই স্বপ্ন আমার মধ্যেও দীর্ঘদিন মানে তাড়িত হয়েছিল। ইন্টারের প্রথম দিকে একটু একটু চিন্তা আসতে শুরু করলো যে তাহলে ভার্সিটি পরীক্ষা দিব কি দিব না। আমার আব্বা খুবই অনড়, তার পয়সায় তার ছেলেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, এটা তার হিসাব। তো একটা গল্প আপনাদেরকে বলি, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন আব্বার হঠাৎ চিন্তায় পরিবর্তন ঘটলো। একটা শর্তে তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিবেন, মানে ভর্তি হতে দিবেন। শর্তটা কি সেটা বলার আগে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা বলি। ঘটনাটা আপনারা গুগল করলে অল্প পাবেন, এটা নিয়ে আলাপ হওয়া দরকার। যেটা আপনি সার্চ দিলে পাবেন যে কুলকাঠি হত্যাকাণ্ড। এইটা ব্রিটিশ আমলে যেই কটা খুব বাজে হত্যাকাণ্ড হয়েছে মুসলমানের উপর,
এর একটা হলো কুলকাঠি হত্যাকাণ্ড। এখান থেকে আমার বাড়ি 3 থেকে 4 কিলোমিটার দূরে। আমি ছোটবেলা থেকে, আমার আব্বা যেহেতু মসজিদের ইমাম এবং উপজেলা জেলা শহরের ম্যাক্সিমাম বড় প্রোগ্রামে তিনি দোয়া করতেন, যত শহীদদের নামে দোয়া করতেন, শহীদে বালাকোট এরকম বলতে বলতে তিনি সবসময় যে কুলকাঠির শহীদদের কথা বলতেন। এই গ্রুমিংটা আমরা শুনি যে কুলকাঠির শহীদ এই সেই। তাহলে বই পুস্তক পড়ার আগে এই গল্পটা যেরকম জেনেছি, কুলকাঠিতে পাশাপাশি এটা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 2টি ইউনিয়ন, একটা হলো পোনাবালিয়া, একটা হলো কুলকাঠি, পাশাপাশি ইউনিয়ন। পোনাবালিয়ায় বিখ্যাত একটা হিন্দু মন্দির আছে, শিব মন্দির, এবং এখানে ঐতিহাসিক একটা শিব মেলা হয়। এটা আগে 15 দিন 20 দিন ধরে হতো, এখন ছোট হতে হতে 3 দিন 5 দিন ধরে হয়। এর মানে অনেক হিন্দু জনগোষ্ঠীর মানুষ সেই শিববাড়ির মেলায় যেতেন। আর তারই পাশে মুসলিম কমিউনিটিও প্রচুর। সেখানে একটা মসজিদ আছে। গল্পটা এরকম যে শিববাড়ির মন্দিরে যারা উপাসনা করতে যেতেন তারা তো বিভিন্ন পথ থেকেই যেতেন। তো একটা মসজিদের পাশের রাস্তা, ওখান থেকেও তারা হিন্দু জনগোষ্ঠী যারা তাদের স্বাভাবিকভাবেই তাদের ঢোল অথবা তাদের বাদ্য বাজাতে বাজাতে ওখান থেকে যেতেন। এইটা তখনকার যারা আবার মুসলমান যারা মসজিদে নামাজ পড়তো আসর বা জোহর, এই সময় তারা বাদ্য বাজাতে বাজাতে যেতেন। এইটা তাদের অনেকটা মনোকষ্টের কারণ হলো। আমি চাইলে ওই সময়ের একদম প্রত্যেকটা নাম বলে বলে আমি আপনাকে বলতে পারবো, কিন্তু আমি মনে করি এটা একটা অকাজ। কারণ হলো আপনি চাইলে তো নামগুলো বের করতে পারবেন, আলোচনার গল্প থেকে তখন নামই চলে যাবে। আমি কোনোভাবে এইভাবে আলোচিত হতে চাই না যে এই ভদ্রলোক প্রচুর তথ্য জানে, প্রচুর বই টই পড়ে। আমার বরং এইটা বললে আমার ভালো লাগে যে আমি রাস্তাঘাটে রাজপথে আমরা যা দেখি এখান থেকে শিখি। বই শেখার একটা অংশ, কিন্তু লাইব্রেরি হয়ে ওঠার মতো কি বলবো যে এইটা আসলে আমাদের ভালোবাসার জায়গা না। গল্পটা হলো এরকম যে মুসলমানরা হিন্দু কমিউনিটির সাথে 3 থেকে 4 বার বসলেন যে কাইন্ডলি এই পথটা ব্যবহার না করে অন্য পথ থেকে তারা যেতে পারে কিনা, অথবা নামাজের সময় যখন মসজিদ থেকে তারা যান, মসজিদের সামনে থেকে, তখন যেন অন্তত তাদের বাদ্যযন্ত্র না বাজিয়ে এখান থেকে যেন শান্তভাবে যান। এইটা কিন্তু বাংলাদেশের এখন কালচার। আমি এখন যেখানে আমার জন্মস্থান নলছিটিতে, আমার বাসার 5 মিনিটের মধ্যে অন্তত 5টা বড় মন্দির, এবং আজীবন দেখেছি আজানের সময়ে তারা ওই সময়টা কিছুক্ষণ বন্ধ রাখেন। এটা কোনো মুসলিম কমিউনিটিতে বলে দিতে হয় না, তারা নিজেরা করেন। আবার হিন্দুদের মন্দিরের পাহারা তো মুসলমানরা দেয়, এটা আমাদের ঐতিহ্য। যেটা হলো এইটা নিয়ে একটা বিরাট ইস্যু হয়ে গেল। ইস্যু হতে হতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুন বলি যে মুসলমানরা এটা নিয়ে প্রতিবাদ করলেন দীর্ঘ করে। সময়টা 1927 সালে 2রা মার্চ মুসলমানরা বললেন যে আজকে শিববাড়ি মন্দির, এখান থেকে ঢোল বাজে আমরা যেতে দিব না। এইটা যখন ঘটনাটা ঘটবে তখন আপনার একটু ফাঁকে বলে রাখা ভালো যে সত্যেন সেন নামক একজন বড় হিন্দু নেতা ছিলেন, যখন একসময় তিনি বৃহত্তর বরিশালের কংগ্রেসেরও সভাপতি ছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনের সাথে তার বিশাল নাম জড়িত। সত্যেন সেন, তার গল্প আমরা পরবর্তীতে আরও বিভিন্ন কারণেই বলবো। সত্যেন সেন নামক এই যে বড় হিন্দু নেতা, তিনি এই ঘটনা জানতে পেরে তার যে সেবক সংঘ আছেন বরিশাল এবং পটুয়াখালী, সেখান থেকে একটা বড় বাহিনী নিয়ে তিনি এই কুলকাঠিতে হাজির হলেন আগের দিন। তো মুসলমানরাও তারা ডিটারমাইন্ড, তারা এখান থেকে যেতে দিবে না। সত্যেন সেন তিনিও তার বাহিনী নিয়ে, স্বেচ্ছাসেবক নিয়ে ওখানে আসলেন, যেখান থেকে তারা মিছিল নিয়েই যাবেন মন্দিরে। এইটা জেনে তখন বৃহত্তর বাকেরগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট EN ব্লান্ডি, নামটা আমি আবার একবার বলছি যে EN ব্লান্ডি, তিনিও গুর্খা সৈন্যদেরকে নিয়ে তখন সেখানে সমবেত হলেন। এরপরে 1927 সালের 2রা মার্চ মসজিদের দিকটায় অনেক মুসল্লি, উল্টো পাশে হিন্দুদের যেই সেবা সংঘ তারাও যাবেন। আমরা যে গল্পটা শুনি বড় হয়েছে, মানে আমার আব্বা অথবা আমাদের পারিপাশে, যে তখন প্রচণ্ড ঝগড়া বিবাদ শুরু হলো। মুসলমানরা একটা পর্যায়ে বলল বরিশালে ঘাড়কে বলে কল্লা, এরকম দেখাই বললো যে এই কল্লা উপরে থাকে, এখান থেকে যাইতে দিমু না। যে কল্লা উপরে থাকতে মসজিদের পাশ থেকে ঢোল বাজিয়ে যাইতে দিমু না, যেটা শুনেছি আমরা। এরপর এখান থেকে যাদের মধ্যে, হিন্দুদের মধ্যে থাকা যারা মোটামুটি ইংলিশ জানতেন, তারা EN ব্ল্যান্ডিকে বললেন যে এখনই বলতেছে যে আমাদের কল্লা উড়াই দিবে বা কল্লা কেটে ফেলবে, এই প্রস্তুতি নিতে। EN ব্ল্যান্ডির সাথে সাথে গুর্খা সৈন্যদেরকে আদেশ করলেন মুসলমানদের উপরে ফায়ার করার জন্য। এবং আপনি জানেন কিনা আজকে বলি, 19 জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন কুলকাঠিতে। 19 জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন, এবং মসজিদের মধ্যে যারা অনেকে ছিলেন তারা আহত হলেন। তো কুলকাঠি হত্যাকাণ্ড ঘটল 1927 সালের 2 মার্চ। 19 জন মুসল্লি শহীদ হলেন EN ব্ল্যান্ডির সরাসরি নির্দেশে গুর্খা সৈন্যদের গুলিতে। এটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হলো। যেটা হলো ফাঁকে আপনাদেরকে বলি, শেরে বাংলা পরবর্তীতে সেই কুলকাঠিতে গেছেন
এবং তিনি গিয়ে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জমি দেওয়ার চেষ্টা করেছেন। ওই গ্রামটাকে শহীদিয়া নামকরণ করেছেন, শহীদিয়া স্কুল, শহীদিয়া মাদ্রাসা নামে দুটো প্রতিষ্ঠান ওখানে করেছেন। এটা আপনারা সার্চ দিলে পাবেন। এখন আমি আপনাকে যে গল্পটা শোনাতে চাই, আব্বা যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে রাজি হইলেন, মানে আমার কথা ফর্মাল হয়ে গিয়ে আপনারা বললেন, আমি ফর্মাল কথা বলতে চাই না, খুবই বৈঠকি আলাপে বলতে চাই। আব্বার দীর্ঘ মনোবেদনা, মুসলমানরা ইংলিশ না জানার কারণে 19 জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে। আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ, তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্লা থাকতে এইখান থেকে যাইতে দিব না, আর তাদেরকে ইন্টারপ্রেট করা হয়েছে এই কল্লা এখন কোপাই ফেলাই দেওয়া হবে বা এরকম একটা কিছু। তো আব্বার কথা হইলো, সে আইসা বললো তার তো আজীবন বেদনা আছে, তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং এতগুলো প্রাণ গেল। সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কোটি কোটি কিন্তু তাদের ক্ষমতা নাই, তাদের ভাষা নাই, তাদের জ্ঞান নাই, তারা গুলি খায় শহীদ হয়, সর্বোচ্চ পরবর্তীতে 2-1 কাঠা জমি পায়, তাদের উপকারে যদি লাগে, শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে রাজি। এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন। গল্পটার মধ্যে এভাবে শুরু করলাম এই জন্য, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে, তাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে বিভিন্নভাবে। এইটা আমি আমার আব্বার এই গল্পটার মধ্য দিয়ে, আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে গল্প মানে আপনাকে বললাম। মজার ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সময় যখন ফাঁকে ফাঁকে একটু অন্য পড়া পড়তাম, তখন আমি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর বইটা পড়া শুরু করি। ফাঁকে ফাঁকে যে গল্প আকারে পড়ি, তখন আমি ভার্সিটিতে ভর্তি হই নাই। আপনাদের কাইন্ড ইনফরমেশনের জন্য বলি, এই গল্পটা আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির 50 বছরের একদম শুরুর দিকে তিনি উল্লেখ করেছেন, যে কুলকাঠি হত্যাকাণ্ড সংক্ষেপে বলেছেন। এবং শেরে বাংলা যে পরবর্তীতে এসে এখানে জমি দিয়েছেন, এবং ভালো কথা ব্লান্ডিকে শেরে বাংলা শহীদিয়া এসে সমাবেশে যে বলেছেন ব্লাডি, এই বলে তাকে উপাধি দিয়েছেন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ব্লান্ডিকে তিনি ব্লাডি বলেছেন, চাকরিচ্যুত করেছেন, মানে কিছু একটা রিয়াকশন হয়েছে। কিন্তু আফসোস দেখেন, এইরকম একটা গল্প আজকের আগে আপনারা কয়জন জানতেন আমি জানি না, যে এই গল্পটা কিন্তু 1927 সনের, এর মানে 100 বছর পুরনো তো হয় নাই, আমরা অনেকে জানি না। এর মানে গল্প যেভাবে নির্মিত হয়, গল্প কিভাবে হয়, গল্পের মধ্যে শব্দ, শব্দের রাজনীতি, এইগুলো না বোঝা পর্যন্ত আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ক্ষমতা আমাদের কোনোদিন হয়ে উঠবে না। যেজন্য আমরা শাহবাগকে শুধু শাহবাগ স্থানকে বুঝাচ্ছি না, সারা দুনিয়ার সব জায়গায় শাহবাগ হতে পারে। আমরা সার্বভৌম সংস্কৃতি, আচ্ছা জমানায় এটার মধ্যে তো একটা ভিন্ন সেন্স আছে। সার্বভৌম সংস্কৃতি বলতে কালকে একজন ভালো চিন্তক উনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে, যে সার্বভৌম সংস্কৃতিটা কি। বড় আলাপ না দিয়ে সংক্ষেপে আমরা ছোট মানুষ যা বলি আমরা সেটা বুঝতে চাই। সার্বভৌমত্ব আর সার্বভৌম মানে যা আমার, যার মধ্যে তাবেদারি নাই, কোনো চাপিয়ে দেয়া নাই, এটা তো সার্বভৌম। এর চেয়ে সহজ কিছু তো আমরা বুঝি না। যদি এর কোনো একাডেমিক সংজ্ঞা থেকেও থাকে, আমরা তা মানি না বা বুঝি না এই কারণে, কারণ আপনারা জানেন শব্দের ফ্রেমিং দুইভাবে হয়। তার আক্ষরিক অর্থকে ছাপিয়ে গিয়েও তার এক সময় বৃহত্তর অর্থ একটা কালচারাল কনোটেশন তৈরি হয়। সুতরাং সার্বভৌম ইন আ সেন্স যে আমার, আমাদের এবং তার প্রকাশের স্বাধীনতার, তাই সার্বভৌম। আমরা সার্বভৌম সংস্কৃতি বলতে বোঝাতে চাই তাই আমাদের যে নিজস্ব এলিমেন্ট, আমাদের যে উপাদান কথায়, কাজে, সিনেমায়, রাজনীতিতে, প্রতিদিনকার শব্দ বাক্যে, তাই কি আমাদের বই পুস্তকে পত্রিকায় আছে? আমি যা প্রতিদিন বলি, দেখি, খাই, সেইটা যদি পত্রিকায় ওঠে, সেইটা কি সুশীল হয়ে ওঠে বা প্রমিত হয়ে ওঠে অথবা শুদ্ধ হয়ে ওঠে? সুতরাং যা আমার, যা আমাদের, যা আমরা বলি মেকি না, এটাকে বলতে পারবার যে ক্ষমতা বা স্বাধীনতা আমাদের কাছে, তাই সার্বভৌম সংস্কৃতি। সুতরাং শাহবাগ উত্তর জামানায় সার্বভৌম সংস্কৃতির নিশানা কি হবে, এটা নিয়ে আমরা সবাই ভিন্ন ভিন্ন আলাপ করব। সবাই মিলে একটা আমরা প্ল্যান করব, অনেকগুলো নিশানা যদি দাঁড়িয়ে যায়, সেই নিশানার দূরত্ব কিভাবে কমিয়ে অন্তত একটা নিশানা তৈরি করা যায়। এর মানে গল্প যেভাবে নির্মিত হয়, গল্প কিভাবে হয়, গল্পের মধ্যে শব্দ, শব্দের রাজনীতি, এইগুলো না বোঝা পর্যন্ত আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ক্ষমতা আমাদের কোনোদিন হয়ে উঠবে না। যেজন্য আমরা শাহবাগকে শুধু শাহবাগ স্থানকে বুঝাচ্ছি না, সারা দুনিয়ার সব জায়গায় শাহবাগ হতে পারে।
আমরা সার্বভৌম সংস্কৃতি, আচ্ছা জমানায় এটার মধ্যে তো একটা ভিন্ন সেন্স আছে। সার্বভৌম সংস্কৃতি বলতে কালকে একজন ভালো চিন্তক উনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে যে সার্বভৌম সংস্কৃতিটা কি। বড় আলাপ না দিয়ে সংক্ষেপে আমরা ছোট মানুষ যা বলি আমরা সেটা বুঝতে চাই। সার্বভৌমত্ব আর সার্বভৌম মানে যা আমার, যার মধ্যে তাবেদারি নাই, কোনো চাপিয়ে দেয়া নাই, এটা তো সার্বভৌম। এর চেয়ে সহজ কিছু তো আমরা বুঝি না। যদি এর কোনো একাডেমিক সংজ্ঞা থেকেও থাকে আমরা তা মানি না বা বুঝি না এই কারণে, কারণ আপনারা জানেন শব্দের ফ্রেমিং দুইভাবে হয়। তার আক্ষরিক অর্থকে ছাপিয়ে গিয়েও তার এক সময় বৃহত্তর অর্থ একটা কালচারাল কনোটেশন তৈরি হয়। সুতরাং সার্বভৌম ইন আ সেন্স যে আমার, আমাদের এবং তার প্রকাশের স্বাধীনতার, তাই সার্বভৌম। আমরা সার্বভৌম সংস্কৃতি বলতে বোঝাতে চাই তাই আমাদের যে নিজস্ব এলিমেন্ট, আমাদের যে উপাদান কথায়, কাজে, সিনেমায়, রাজনীতিতে, প্রতিদিনকার শব্দ বাক্যে, তাই কি আমাদের বই পুস্তকে পত্রিকায় আছে? আমি যা প্রতিদিন বলি, দেখি, খাই, সেইটা যদি পত্রিকায় ওঠে সেইটা কি সুশীল হয়ে ওঠে বা প্রমিত হয়ে ওঠে অথবা শুদ্ধ হয়ে ওঠে? সুতরাং যা আমার, যা আমাদের, যা আমরা বলি মেকি না, এটাকে বলতে পারবার যে ক্ষমতা বা স্বাধীনতা আমাদের কাছে, তাই সার্বভৌম সংস্কৃতি। সুতরাং শাহবাগ উত্তর জামানায় সার্বভৌম সংস্কৃতির নিশানা কি হবে এটা নিয়ে আমরা সবাই ভিন্ন ভিন্ন আলাপ করব। সবাই মিলে একটা আমরা প্ল্যান করব অনেকগুলো নিশানা যদি দাঁড়িয়ে যায় সেই নিশানার দূরত্ব কিভাবে কমিয়ে অন্তত একটা নিশানা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা গল্প আবুল মনসুর আহমেদের প্রসঙ্গ টেনে যেহেতু বললাম, এই আলোচনায় আজকে আবুল মনসুর আহমেদ অত্যন্ত জরুরি একজন ব্যক্তিত্ব, যারে না বুঝলে পাঠ না করলে আমাদের আলাপগুলো সংক্ষিপ্ত থেকে যাবে বা ধরা যাবে না। দুটো তার ছোট গল্প বলি। আবুল মনসুর আহমেদের আত্মকথা, যেটা অনেকেই জানে না, আমার দেখা রাজনীতি প্রিয় না। আবুল মনসুর আহমেদ গল্প লিখলেন মুসলমানি কথা নামে বাচ্চাদের জন্য শিশুতোষ বই। আপনারা জানেন তিনি রাজনীতিবিদ, তিনি ভালো। আবুল মনসুর আহমেদ মুসলমানি কথা নামে উনি যেটা লিখলেন এটার প্রকাশক হিসেবে ভট্টাচার্য অ্যান্ড সন্স। সংক্ষেপে গল্পটা বলে যাই। ভট্টাচার্য অ্যান্ড সন্স কোম্পানি খুবই তখন বিখ্যাত কলকাতায়, তাদের সাথে এগ্রিমেন্ট হলো, বইটাই জমা দিয়ে দিলেন। ওনাকে একদিন বললেন যে একটু অফিসে আসতে হবে, গাড়ি পাঠালেন। গাড়ি পাঠিয়ে চাটা খাওয়িয়ে তাকে পরামর্শ দিলেন যে এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে, কাইন্ডলি আপনার একটু পাল্টাই দেওয়া লাগবে। তো অনেক গল্পের শেষে যেটা, এর মধ্যে আল্লাহ, খোদা, বেহেশত এরকম শব্দগুলো আছে। সুতরাং এই শব্দগুলো তো বাংলা না, এই শব্দগুলো হলো আরবি বা ফার্সি। যেহেতু বাংলা বই, আপনি এইগুলোর একটু বদলাই দেওয়া যায় কিনা। উনি রিজিড থাকলেন যে এরকম তো বদলান যাবে না। ওনাকে দ্বিতীয় পরামর্শ দিলেন, তাহলে একটা কাজ করেন, এইটার নিচে আপনি ফুটনোট দিয়ে দেন, আল্লাহ মানে ঈশ্বর, তারপরে হলো বেহেশত মানে স্বর্গ, রোজা মানে উপবাস, ফুটনোট দেন। উনি বলবার চেষ্টা করলেন যে বাচ্চাদের বইতে এরকম ফুটনোট দিলে ভালো লাগবে না। সর্বশেষ বললেন তাহলে একটা কাজ করেন, সবার শেষে শব্দার্থ হিসেবে দিয়ে দেন। তো উনি যেটা বললেন, ওই সময় ওনার সাথে 1000 টাকার কন্ট্যাক্ট হয়েছে, ওনাকে 1000 টাকা দিবেন, 100 টাকা অ্যাডভান্স করেছেন। সে সময় ওনার জন্য এই টাকাটা অত্যন্ত জরুরি, না বলতে পারে আরও কঠিন। কিন্তু ভাইবেন এটা 1920 থেকে 30-এর সময়ের গল্প, যখন ওদিকে কুলকাঠিতে একটা গণহত্যার মতো হয়ে গেছে। তখন মুসলমানি কথা নামক একটা গল্প, এই গল্পে যেই শব্দগুলো শত বছর ধরে মুসলমানরা চেনে, হিন্দুরা চেনে না এমন না। হিন্দুরা কি আল্লাহ চেনে না? আমরা কি ভগবান চিনি না? আমরা কি উপবাস চিনি না? সেটা কি রোজা দিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হয়? সবাই জানে। সেই শব্দ দিয়ে বই প্রকাশ করা যাবে না, কারণ তার পাবলিশার একজন বিখ্যাত হিন্দু পরিবার থেকে, এবং এখানে তাদের আপত্তি আছে। একটা গল্প গেল। দ্বিতীয় গল্পটা হলো তার প্রায় 12 বছর পর, তখন শেরে বাংলা শিক্ষামন্ত্রী, আরও শিক্ষাক্রমে থাকবে এবং এ বইটা আরও বেশি চলবে, কারণ এখন প্রাইমারি আর মক্তব ত্যাগ হয়ে গেছে। সুতরাং ওনার রেভিনিউ বাড়বে, ওনার মনটেন খুব খুশি। হঠাৎ করে ওনার কাছে চিঠি আসলো, আল্লাহ, বেহেশত, রোজা, আরবি ফার্সি শব্দ না বাংলা শব্দ, এই বিতর্ক আমরা পরে করব। উনি প্রথম বললেন যে এইবার তার আমার সাথে পারবা না, এই কারণে না। তো উনি কলকাতা গেলেন ময়মনসিং থেকে, গিয়ে শেরে বাংলার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন যে এই অবস্থা দেখেন, তারা এই কথাগুলো বলতেছে। শেরে বাংলা আমরা যা আছে এলিমেন্ট এগুলো বলবো, এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কি। শেরে বাংলা বলছেন যে হিন্দু বদমাইশ অফিসারগুলোর জন্য পারলাম না, এবার তোমার একটু দেরি হয়ে গেছে, তবে আগামী বছর মিস যাবে না। আবুল মনসুর আহমেদ ভাবলেন, শেরে বাংলার শিক্ষামন্ত্রী
তারপরও তিনি এই গল্প গ্রন্থকে পাশ করাতে পারেন নাই শিক্ষাক্রমে। সেখানে কৈফিয়ত দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি যে আল্লাহ খোদা পানি ইত্যাদি শব্দ প্রাইমারির পাঠ্যপুস্তকে থাকলে হিন্দু ছাত্রদের ধর্মাঘাতে আঘাত লাগবে। আবার বলি, তাদের অনুভূতিতে আঘাত লাগবে। আল্লাহ খোদা পানি ইত্যাদি শব্দগুলো প্রাইমারি পাঠ্যপুস্তকে থাকলে হিন্দু ছাত্রদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত লাগবে। এই তিনটে গল্প আপনাকে একবার বললাম, আসেন ছোট করে সুতোয় বাঁধি। এই শব্দগুলো হিন্দুদের জন্য অফেন্সিভ কোনো শব্দ না। যেমন আমাদের জন্য ভগবান, ঈশ্বর, উপবাস, মাসি পিসি অফেন্সিভ না, এগুলো আমাদের আপন শব্দ। একইভাবে হিন্দু সমাজে এই শব্দগুলো অফেন্সিভ হওয়ার কোনো কথা না। 700, 800, 1000 বছর ধরে এই শব্দের সাথে তারা পরিচিত। কিন্তু আবুল মনসুর আহমেদের সময় শিক্ষামন্ত্রী শেরে বাংলা হওয়া সত্ত্বেও তিনি এটা পাশ করতে পারলেন না। কারণ হলো ধর্মানুভূতিতে আঘাত হানবে। তাহলে 1927 সনে অশিক্ষিত কৃষক মুসলমানরা, তাদের মসজিদ ভাঙা, তারা দাবি করলেন যখন নামাজ পড়ি তার পাশ থেকে এরকম এত বড় হিন্দুদের র্যালি যদি যায়, ঢোল ডুম্বুরে বাজাতে বাজাতে আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। এইটা হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক উস্কানিকে জবাব দেয়া হলো গুলি করে 19 জন মানুষকে হত্যা করে, অসংখ্য মানুষকে আহত করে। আর আল্লাহ খোদা শব্দ, আপনি ভাবেন, আপনি ফ্রেমিংটা বোঝার চেষ্টা করেন যে এই শব্দগুলো থাকলে হিন্দু শিক্ষার্থীরা আঘাত পাবে, এই জন্য শব্দগুলো রাখা যায় নাই। যদিও তখন মুসলমানদের হাতে ক্ষমতার স্টেক আছে। কিসের ক্ষমতা আপনি বলেন? কিসের শাহবাগ উত্তর কাল? এই সময় কোনোভাবেই শাহবাগ উত্তর কাল না। এটা আপনাদেরকে ডেকে আনার জন্য বলেছি। আমরা আরো দীর্ঘ সময় শাহবাগিতার মধ্যেই থাকবো। এই যুগ শাহবাগের যুগ। মানে আপনারা বিব্রত হয়ে যাচ্ছেন মনে হয়। ফ্রেমিং করলাম একটু একটু করে। তাহলে আমি আপনাকে আবুল মনসুর আহমেদের দুইটা গল্প থেকে বলবার চেষ্টা করলাম 47-এর আগে মুসলমানরা বা মুসলমানি। এবং আরেকটা কথা বলি, করোনার কালে অনেকগুলো তো ওয়েবিনার হতো। একটা ওয়েবিনারের কার্ড আমার খুব চোখে পড়লো, তখন সেটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। কোট অ্যান্ড কোট এরকম ওয়েবিনারের বিষয়টা যে সনাতনী বাংলাকে নষ্ট করে দিচ্ছে মুসলমানি বাংলা। আই রিপিট, এই যে দীর্ঘদিনের ফোর্ট উইলিয়াম থেকে যে বাংলা তৈরি হয়েছে বিদ্যাসাগরদের হাত ধরে, সেই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানি। আপনারা জানেন এটা কলকাতার অ্যাকসেন্টরা এভাবে বলে এবং খুব স্যাটায়ার করে বাজেভাবে মুসলমানি কথাটা তারা বলে। এবং তারা বলতে চায় মুসলমানি বাংলা তো বাংলা না। যদিও আবুল মনসুর আহমদ ভট্টাচার্য অ্যান্ড সন্সের সাথে প্রকাশনা যখন বাতিল হয়ে আসে তার কন্ট্রাক্ট, তখন একটা কথা তাকে বলে এসেছিলেন, 56 ভাগ বাঙালির মুখের কথারেও আপনার বাংলা মনে হয় না। আপনারা জানেন দুই বঙ্গ যখন একসাথে, তখন অলমোস্ট 56 ভাগ বাঙালি হলো মুসলমান। তিনি বললেন যে 56 ভাগ বাঙালির মুখের শব্দকেও আপনার বাংলা মনে হয় না। তো আসেন আমরা এই পর্যন্ত কিছু কথাবার্তা বললাম। এরপরে আমি আরও বিচ্ছিন্ন কয়েকটা আপনার গল্প বলবো। এই গল্পের শেষে আমরা আপনাদেরকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করব। 47-এর আগ পর্যন্ত এই গল্প